এটা কিভাবে কণ্ঠস্বর সোচ্চারিত হবে বলে আপনি মনে করছেন? আগের আগের খানিক আপনার প্রশ্নের মধ্যে একটা বিষয় রয়েছে। তা হচ্ছে এই যে গত বিধানসভাতে একটা সংখ্যাগরিষ্ঠ দল তারা সরকার তৈরি করেছে এবং বিরুদ্ধ পক্ষে একটা প্রায় 70টা এমএলএরা বিরুদ্ধ পক্ষ ছিল। কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে, গণতান্ত্রিক চেতনায় যে ধরনের সংসদীয় আলোচনা বা সেই রাজ্য স্তরের বিভিন্ন জায়গার সমস্যাগুলোকে বোঝার জন্যে প্রত্যেকটা বিধানসভা থেকে তো বিধানসভাতে এমএলএ ছিলেন এবং তার অঞ্চলে তার বিষয়ে সব থেকে ক্র্যাক অফ দ্য কোশ্চেন কোন প্রবলেমগুলো সব থেকে বেশি ছিল সে বিষয়গুলো তার নখদর্পণে থাকার কথা। কিন্তু গোটা 5 বছরে একেবারে পরিষ্কার বলা দরকার, নির্লজ্জের মতো বিজেপি যে বিধানসভার সদস্যরা ছিল তারা এই 2026 সালের ভোটে কিভাবে তৃণমূলকে উচ্ছেদ করবে সেই রকম ব্যক্তিগত আক্রমণ এবং ছোট ছোট স্বার্থ ছাড়া দ্বিতীয় কোনো প্রশ্ন তোলেনি। বিধানসভার যদি রুলিংয়ের নোটস দেখা যায় সেখানে একটাও জনকল্যাণমূলক কোনো প্রস্তাব ওঠেনি। এবং আশ্চর্যের কথা, সরকার পক্ষ থেকেও যে সমস্ত একেবারে গুরুত্বহীন এলেবেলে অসংসদীয় প্রশ্ন উঠেছে তার উত্তর দেওয়ার প্রয়োজন তৃণমূলের মন্ত্রীরা মনেও করেননি। সে উত্তরও দেয়নি, আর যে প্রশ্ন করেছে সে উত্তরাত্মক প্রত্যাশাও করেনি। সে গালিগালাজ করেছে 26 সালের ভোটে কীভাবে তারা তাদের নিজের পক্ষে নিয়ে আসতে পারে। তো গণতন্ত্রের একটা তো পদ্ধতি নয়। গণতন্ত্র একদম সফল হয়ে ওঠে একটা সরকারপক্ষ থাকুক, একটা সরকারপক্ষ ভালো কাজ করুক, একটা সরকারপক্ষ জনগণের বিপক্ষে কিছু পরিকল্পনা নিলে, আর নিশ্চয়ই তো এখন তো কর্পোরেট ওয়ার্ল্ডের ব্যাপার, কোন জায়গা থেকে কোন সরকারের কোন মন্ত্রী কোথায় থেকে টাকা খাচ্ছে এবং কিভাবে পলিসি তৈরি করছে যে কোন জায়গাতে বন দখল হয়ে যাবে, কোন জায়গায় পাথর দখল হয়ে যাবে, কোথাও বালি খাদান দখল হয়ে যাবে, সমস্ত বিষয় নিয়ে যে কোন শক্তির কর্পোরেট সেকশনের কোন শক্তির দালালি কে করছে তা কী করে সেইগুলোকে তুলে এনে ধরার জন্যে বিরুদ্ধ পক্ষের থেকে শিক্ষিত, প্রশিক্ষিত এবং যথার্থ জাগ্রত এবং যে সচেতন তেমন বিধায়করা এইগুলো ধরতে পারে এবং সে কথা উঠতে পারে। কিন্তু গোটা বিধানসভা তো আমি গতদিন তো বলেছি যে অল আর দ্য গোটস, ছাগল ছানা, কেউ কোনো কথা তুলতে পারেন। তাই বলে কি আমরা হতাশায় ডুবে যাব? আমরা কি আশা দেখবো না? একটা খেয়াল করবেন, ব্রিটেনের পার্লামেন্টে রক্ষণশীলরা যখন দুর্দান্ত রকমের ক্ষমতায় রয়েছে তখন একটি মাত্র লোক এডমন্ড বার্ক গোটা পার্লামেন্টকে কাঁপিয়ে দিতেন এবং কোনো বেআইনি আইনকে তিনি কখনো পাশ করতে যাননি একা। কেন? তখন জনগণ বুঝতে পেরেছে যে ইনি সঠিক বলছেন এডমন্ড বার্ক, ফলে জনগণ রানিং সরকারকে সমর্থন করেননি। সেই সরকার, রক্ষণশীল সরকার বাধ্যত তখন এডমন্ড বার্ককে মানতে বাধ্য হয়েছে। হ্যাঁ, এখানেও বিধানসভাতেও যদি একা নওশাদ সিদ্দিকী কাঁপিয়ে দিতে পারে, সে কিন্তু কখনো জনগণের উন্নয়ন ছাড়া কোনো কথা বলেনি। অ্যানিভেন এমন কথা বলেছে যে হিন্দু মুসলিম এই বলে কোনো বুঝি না, সমস্যার কোনো হিন্দু মুসলিম নেই, খিদের কোনো জাত নেই, তিনি সে সমস্ত কথা বলেছেন। তার ফলে লক্ষ্য করা যাচ্ছে যে তাকে হিন্দু মুসলিম সব জায়গার থেকেই কিন্তু সমর্থক গোষ্ঠী তৈরি করতে পেরেছেন। কিন্তু তিনি যদি সাম্প্রদায়িক রাজনীতি করতেন তাহলে কিন্তু এটা হয়ে উঠত না। তো এই ক্ষেত্রে একটা বিষয় ভাবা যাচ্ছে যে কংগ্রেস, জাতীয় কংগ্রেস বা লেফট ফ্রন্ট থেকে যদি অসুবিধা কোথায়? যারা সরকার করছেন করুন, সে নিয়ে আমরা আইদার বিজেপি অর তৃণমূল এরাই তো সরকার তৈরি করবে। কিন্তু সেক্ষেত্রে এদের অথরিটেরিয়ান টেন্ডেন্সি, স্বৈরতান্ত্রিক অ্যাটিটিউডকে যদি রুখে দিতে হয় তাহলে মীনাক্ষী যদি যায়, দীপশিতা যদি যায়, আফরিন আলী যদি যায়, বিকাশ রঞ্জন ভট্টাচার্য সর্বোপরি যদি যায় এবং জাতীয় কংগ্রেস থেকে শুধুমাত্র যদি 5 বারের পার্লামেন্টারিয়ান এবং কয়েকবারের পার্লামেন্টে গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে স্বীকৃত 10 জন 12 জনের মধ্যে তিনি গেলে সংসদীয় ও বিধানসভার রাজনীতির রীতিনীতি মেনে
কাঁপিয়ে দেবে বলে আমি বিশ্বাস করি। কারণ সারা পশ্চিমবাংলা তার নখদর্পণে কোন জায়গাতে, আরে বাবা, একটা রাজনৈতিক নেতাকে প্ল্যানার হতে হয়, প্রজেক্ট মেকার হতে হয়, পারসুয়েট করতে হয়, তারপরে পারফর্ম করতে হয়, তারপরে সাকসেসফুল হয়। সেই ব্যাপারগুলো বেউকুব বিধানসভাতে যে মহামান্য বিধানসভাতে যে বেউকুবরা যায় তারা সেই প্রশ্ন জানে। জানতে গেলে গোটা ইকোনমি, পলিটিক্যাল, সোশ্যাল স্ট্রাকচারটাকে বুঝতে হবে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য বোঝেন, অধীর রঞ্জন চৌধুরী দারুণভাবে বোঝেন। ফলে নওশাদ সিদ্দিকী দক্ষিণবঙ্গের বিষয় নিয়ে গভীরভাবে অভিজ্ঞ, এবং তার সঙ্গে তার পারিবারিক এবং তার নিজের যে জনসংযোগ, তার ফলে কোথায় কোন জায়গায় কোন পরিকল্পনা করা জরুরি সে বিষয়ে তার সম্যক ধারণা আছে। আর মীনাক্ষী, দীপশিতা, আফরিন এরা তাজা, এরা কখনো ভবিষ্যতের কোনো লাভের জন্যে তারা কথা বলবেন না, জনগণের জন্যেই তারা কথা তুলবেন। এবং প্রত্যেকে অত্যন্ত সুশিক্ষিত, এবং প্রত্যেকে অত্যন্ত অত্যন্ত হাইলি এডুকেটেড এবং অত্যন্ত দামি ইনস্টিটিউশন থেকে বেরিয়ে এসেছে। আপনাকে মাথায় রাখতে হবে যে এরা কিন্তু সেই সব শিক্ষকদের কাছে পড়াশোনা করেছে যারা সোশ্যোলজি সম্পর্কে চূড়ান্ত জ্ঞান সম্পন্ন, তা কিন্তু ইনফিল্ট্রেট করে তাদের মধ্যে ঢুকেছে। ফলে ইকোনমিতে বা সোশ্যাল জায়গায় বা পলিটিক্যাল জায়গায় কোন তত্ত্ব কীভাবে যাচ্ছে, কোন তত্ত্ব কর্পোরেট হাউসে চলে যাচ্ছে, শুধু কর্পোরেট না, কর্পোরেট এবং কমিউনাল নেক্সাস, সাম্প্রদায়িকতাবাদীরা এবং কর্পোরেট সেকশন এরা ইকুয়াল এখন মেনে নিতে হবে আপনাকে। ফলে একটা শক্তিশালী, উই ডিড নট নাম্বারস, উই নিড সাম এমএলএজ অফ আউটস্ট্যান্ডিং কোয়ালিটিজ। তারাই বেউকুবদেরকে কাঁপিয়ে দিতে পারবে। গাধা 400টা থাকে, ভেড়া 1000 থাকে, পিছনে একজন শেফার্ড, সামনে একজন শেফার্ড, দুটো ভেড়া পরিচালক অতগুলো ভেড়াকে চালায়। তো এই ভেড়াদেরকে চালানোর জন্যে মাত্র কয়েকটি লোকের, তা নারী বা পুরুষ যিনি হন না কেন, আমি তো বলি কি যে 294টা 29টাও দরকার নেই, 9টা হলেই হবে। ধন্যবাদ। আজকে আমরা আলোচনা শেষ করছি। এই আশা রাখছি যে আমরা আপনি যতক্ষণ যে আলোচনা করলেন সেই আলোচনার প্রেক্ষিতে একটা তৈরি হচ্ছে বা হবে।